বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা যারা একটু রাজনীতির খোঁজ খবর রাখেন তারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কোথায় যেন বিজেপি একটু ঝিমিয়ে পড়েছে। যে উদ্দামতা বা যে আগ্রাসী মনোভাব নিয়ে তারা বিধানসভা নির্বাচনে লড়বে বলে শপথ করেছিল, সেই শপথ যেন কোথাও যেন উধাও হয়ে গেছে। দিলীপ ঘোষ বলছেন যে সংঘের তিনটে মন্ত্র, প্রথম জাতি অর্থাৎ জাতীয়তাবাদ, নেশন দেশ, দ্বিতীয় হচ্ছে পার্টি, তৃতীয় হচ্ছে নিজের কথা চিন্তা করা। আরএসএসের যে তিনটে মন্ত্র আছে, যে প্রথমে যে দেশের কথা চিন্তা করতে হবে, পরে পার্টির কথা চিন্তা করতে হবে, তারপরে নিজের কথা চিন্তা করতে হবে, সেই মতাদর্শের প্রতি বিশ্বাস রাখার জন্য রাজ্যের সমস্ত বিজেপি কর্মীদের, নেতাদের তিনি অনুরোধ করেছেন। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের এই অনুরোধ সত্ত্বেও রাজ্য জুড়েই কিন্তু বিক্ষোভ অব্যাহত রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যখন ভিডিও করছি সেই সময়ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে বিজেপি দলের মধ্যে। কোথাও কোথাও সরাসরি বিশেষ ব্যক্তি বা বিশেষ সাংসদ, বিশেষ নেতার নাম করে অভিযোগ করা হচ্ছে। তো যাই হোক, সবচেয়ে অবাক লেগেছে, বিস্ময়ের ব্যাপার হলো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ার আগে তিনি কথা দিয়েছিলেন যে আমি 50,000-এর বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেব এবং নন্দীগ্রামের মানুষ তাকে হারাবে। কিন্তু যত দিন আসছে, ভোট যত এগিয়ে আসছে, কোথায় যেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী ক্রমশই পিছু হটছে। তিনি 30%, 70%-এর গল্প বলতে শুরু করেছিলেন। কিসের 30%? অর্থাৎ নন্দীগ্রামে যে মুসলিম জনগোষ্ঠী তাদের কথা বলতেন, বাকি 60% বা 70% হিন্দু জনগোষ্ঠীর কথা বলছেন। এখনো মেরুকরণ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর মতো একজন যোগ্য নেতা বিশ্বাসী হয়েছেন। তিনি মেরুকরণ রাজনীতি নিয়ে সওয়াল করে চলেছেন, যেটা তার কাছ থেকে আমরা আশা করি না বা প্রত্যাশাও করি না। তিনি করলেন। এত কিছু করার পরেও নন্দীগ্রামে তিনি ঢুকতে পারছেন না বললেই অত্যুক্তি হবে না। কারণ প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় তাকে দেখে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং যে ভাষায়, যে কায়দায় বিক্ষোভ হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে নেমে বিক্ষোভ করছে, তাতে একটু অবাক লেগেছে। তাহলে এতদিন ধরে যে মিথ তৈরি হয়েছিল নন্দীগ্রাম মানেই শুভেন্দু, পূর্ব মেদিনীপুর মানে অধিকারী পরিবার, তাহলে কি সেই অধিকারী পরিবারের সাম্রাজ্যে আঘাত আসলো? এটা তো ঠিক কথা। একটা সংগঠক, একটা রাজনৈতিক দলের নেতার যোগ্যতা এবং কর্মদক্ষতা তখনই বিচার করা হয় যখন সে বিরোধী দলের নেতা হিসাবে সফল হয়। শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে সফল হতে পারেননি বা সেইভাবে তার নাম ছড়িয়ে পড়েনি, কিন্তু শাসক দলের নেতা হিসাবে তার যে আগ্রাসী মনোভাব, তিনি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে যেভাবে কংগ্রেস দলকে ভেঙে ছত্রখান করে দিয়েছিলেন, সেটা শাসক দলের নেতা হিসাবে তিনি পেরেছিলেন বলে আমাদের মনে হয়। কারণ অনেকেই ভেবেছিলেন, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাই বলছিলেন যে শুভেন্দু অধিকারী যদি দল ছাড়ে, তৃণমূল ছেড়ে বেরিয়ে যায়, তৃণমূল আড়াআড়ি ভাবে বা তৃণমূল দলটাই প্রায় উঠে যাওয়ার জোগাড় হবে। দুঃখের হলেও সত্য, শুভেন্দু অধিকারী 19শে ডিসেম্বর তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। তারপর থেকে সময়ের বিচারে প্রায় 4 মাস অতিবাহিত হয়েছে। এই 4 মাসের মধ্যে তৃণমূল দলে সেভাবে ভাঙন হয়নি যেভাবে প্রত্যাশা করা হয়েছিল। তাহলে কি তৃণমূল কংগ্রেস তার সমস্যা বা তার যে সংকট সেটা কাটিয়ে উঠতে পেরেছে?
আমার মনে হয় ব্যক্তিগতভাবে বা যতদূর রাজনৈতিক খোঁজ খবর আমরা রাখি, তাতে আমার মনে হয় না সংকট কেটেছে। বরং সংকট দিন দিন তৃণমূল কংগ্রেসের কাছে আরো ঘনীভূত হচ্ছে। শুভেন্দু অধিকারীকে যত প্রচারে বাধা দেওয়া হবে, নন্দীগ্রামে বাধা দেওয়া হবে, ততই শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এই সহজ সরল সমীকরণটা কেন বুঝে উঠতে পারছে না তৃণমূল নেতৃত্ব, এটা আমাদের মাথাতে আসছে না। কারণ যতবার শুভেন্দু অধিকারীকে পেছনে বলা হবে, শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করা হবে, ততই তিনি সহানুভূতি পেয়ে যাবেন সাধারণ মানুষের। এই থিওরিটা বোঝা উচিত। প্রসঙ্গত বলা যেতেই পারে যে 2014 সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। সেই বাবুল সুপ্রিয়কে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণেই তাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিলেন। নন্দীগ্রামে শুভেন্দু জিতবেন কি জিতবেন না, সেটা নন্দীগ্রামের মানুষ সিদ্ধান্ত নেবেন, সে ব্যাপারে আমাদের বলার কিছু নেই। তবে একটা ব্যাপারে সাবধান করে দেওয়া উচিত তৃণমূল নেতৃত্বকে, যে তারা যদি ক্রমাগত শুভেন্দু অধিকারীর প্রচারে বাধা দিতে থাকে, তাতে কিন্তু তাদের ফল উল্টো হতে পারে। বরং প্রচারের সুযোগ করে দিয়ে পাল্টা প্রচারের মাধ্যমে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে খণ্ডন করা যেতে পারে। আর যে কথাটা বলা হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেন স্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, রাজ্যের মানুষ যখন বোবা হয়ে গেছে, কাকে ভোট দেবে কিছু বলছেন না। বিজেপির মিটিং এ লোক হচ্ছে না, তৃণমূলের মিটিং এ প্রচুর লোক হচ্ছে। এই লোক হওয়ার মধ্যে ভোটের কোনো সমীকরণ হতে পারে না। লোক হওয়া আর না হওয়ার মধ্যে ভোট পাওয়া যায় না। অনেক সময় এটাও হয়, যেখানে যে দলের সভাতে লোক হয় না সেই দলই কিন্তু জিতে যায়, এটা বাস্তব। তাই আত্মতুষ্টিতে ভুগলে হবে না। তৃণমূল কংগ্রেস নেতারা এখন আত্মতুষ্টিতে ভুগছেন। অনেক নেতাকে সে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বলতে শোনা যাচ্ছে, খেলা তো শেষ হয়ে গেছে। খেলা শেষ হয়নি, খেলা সবে শুরু হয়েছে। প্রথম চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে তার গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্বকে ওভারকাম করে, গোষ্ঠীদ্বন্দ্বকে বা গোষ্ঠী বিভেদকে ভুলে যদি দলকে জেতাতে পারেন, তবেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের দরজা দিয়ে ঢোকাটা তার সহজ হবে, নচেত হবে না। শুভেন্দু অধিকারীরা, মুকুল রায়রা প্রতিনিয়ত চেষ্টা করে যাবে তৃণমূল দলের মধ্যে যারা আছে তাদের অনুগামী, বা তৃণমূল দলের মধ্যে যারা এখনো মুকুল এবং শুভেন্দুর অনুগামী রয়ে গেছেন, তাদেরকে প্রতিনিয়ত ভাঙানোর চেষ্টা করা হবে বা গোপন ষড়যন্ত্র করা হবে তৃণমূল নেতৃত্বকে, তৃণমূল দলকে যাতে আগামী নির্বাচনে জিততে না পারে সেই ব্যবস্থা করা হবে। কারণ এটা স্পষ্ট 2019-এর লোকসভা নির্বাচনে অনেকেই জানেন, খুব স্পষ্ট করেই বলা যায় 2019-এর লোকসভা নির্বাচনে যে 18টি আসন বিজেপি পেয়েছে, সেটা সবচেয়ে বেশি পেয়েছে যেসব এলাকার দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে ছিল, সেই সব জেলা থেকেই বেশি আসন দখল করতে পেরেছে। এটা অস্বীকার করা যাবে না। সব মিলিয়ে যারা ভাবছেন যে বিজেপি শেষ হয়ে গেছে, বিজেপি আর উঠে দাঁড়াতে পারবেন না, তারা ভুল ভাবছেন। তাদের কাছে সবিনয়ে বলি যে এই আত্মতুষ্টি নিয়ে, এই চিন্তা নিয়ে যদি আপনারা বাড়িতে নিশ্চিন্তে ঘুমান, তাহলে মনে রাখবেন আগামী দিনে এই রাজ্যে 2রা মের ফল কিন্তু পাল্টে যেতে পারে। এই যে নীরবতা, বাংলার মানুষের নীরবতা, বাংলার মানুষের নিশ্চলতা, বাংলার মানুষ মমতার সভায় ভিড় করছে, মোদী সাহেবের সভায় যাচ্ছে না, কম যাচ্ছে, কেন যাচ্ছে, এইসব ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে মনে রাখতে হবে মানুষের মধ্যে ক্ষোভ আছে। সেই ক্ষোভটা যদি ভোট বাক্সে প্রয়োগ করে, তাহলে হিতে বিপরীত হতে পারে। অতএব খুব আশান্বিত হওয়ার মতো কিছু নেই। বাংলার মানুষ, বাংলার প্রতিটা মানুষ এবং বাংলার জনসাধারণ তৃণমূল শাসনে তাদের নিচুতলার কর্মীদের অত্যাচারে বীতশ্রদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা শ্রদ্ধা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে তারা মান্যতা দেন। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক, তৃণমূল স্তরের দলীয় কর্মী যারা আছে শাসক দলের, তাদের যে ব্যবহার, তাদের যে আচরণ,
তাতে সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ। তাই আত্মতুষ্টি করে তৃণমূল নেতারা যদি বলে থাকেন খেলা শেষ, খেলা কিন্তু শেষ হয়নি, খেলা এখন অনেকটাই বাকি রয়েছে। খেলা শেষ হবে 2রা মে, তার আগে যদি নিশ্চিন্তে ঘুমোতে যায় তৃণমূল কংগ্রেস, তাহলে আখেরে পস্তাতে হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো একটা